মেহের বিছানা থেকে উঠে গিয়ে নিশানের পাশে দাঁড়িয়ে আবারও শুধালো, কি হলো? বললেন না যে এই চিহ্ন কি করে হয়েছে? আমি যা বললাম তাহলে কি তাই ঠিক? নিশান মেহেরের দিকে ফিরে তাকিয়ে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, প্রতিটি মানুষের ব্যক্তিগত কিছু কথা থাকে যেগুলো সবাইকে কখনোই বলে বোঝানো যায় না। আর মানুষ তখনই কাউকে কথাগুলো বলে যখন নিজের মনের মতো কাউকে পায়, বিশ্বাসযোগ্য মনে করে। সেখানে বলতে গেলে তুমিও আজ পর্যন্ত আমাকে বুঝতে চাওনি না আমি তোমাকে। তাহলে সবকিছু যে তোমাকে বলতে হবে এর মানেটাই খুঁজে পেলাম না আমি। মেহের নিশানের দিকে তাকিয়ে তখন বলল, আমাদের সম্পর্কটা কি নিশান সাহেব? নিশান একটু অবাক হয়েছে তাকে সাহেব বলাতে। এমন অদ্ভুত ডাকে সবাই অবাক হওয়ারই তো কথা। কিন্তু নিশান নিজের চেহারা ও মুখভঙ্গিমা স্বাভাবিক করে তাকিয়ে বলল, আমাদের সম্পর্কটা হলো স্বামী স্ত্রীর। কিন্তু তুমি সে সম্পর্ক কখনো নিজের মন থেকে মেনে নাওনি মেরি জান। তুমি বরাবরের মতোই আমাকে পরপুরুষ মনে করে এসেছো। মেহেরের কথাগুলো যেন শরীরে বেঁধে গেল। সেও অভিযোগের সুরে বলতে শুরু করলো, আপনিও তো কখনো আমার একটু সময় দেননি আপনাকে আপন করে গ্রহণ করার জন্য। সব সময় শুধু বইয়ের অধিকার হিসেবে আমাকে ছুঁয়ে এসেছেন। কখনো মনে করেননি আমি আপনাকে মন থেকে গ্রহণ করলাম কিনা। আপনি স্বামী স্ত্রীর মানে বোঝেন? স্বামী স্ত্রী হলো একে অপরের সঙ্গী, যারা কিনা নিজেদের সকল সমস্যা একে অপরের কাছে শেয়ার করে, সুখে দুঃখে পাশে থাকে। যেমন আমার আব্বু আম্মুকে আমি দেখেছি, কেউ কখনো কাউকে বোঝা মনে করে না, একে অপরের মতামত ও ইচ্ছাকে গুরুত্ব দেবে, একে অপরের প্রতি চাপ প্রয়োগ করবে না, একটু হলেও একে অপরের মনের অবস্থার প্রতি ধারণা করতে হবে। অথচ দেখুন আমরা নিজেদের প্রতি নিজেরাই কত না অবুঝ। কেউ কাউকে বুঝতে দিতে চাই না, সবসময় যে যার মন যা বলে তাই করে ফেলি। নিশান মেহেরের কথা শুনে একটু চুপ করে থামলো। মেহেরও তার পাশে দাঁড়িয়ে আছে। রাত তখন 10টা গড়াবে। কালো মেঘে আকাশকে যেন আরো অন্ধকার করতে শুরু করে দিল। মেহের অনেক সময় দাঁড়িয়ে থেকেও যখন দেখলো নিশান কিছুই বলছে না, ঠিক তখনই চলে যেতে যাবে। নিশান মেহের হাত ধরে টেনে সামনে ঘুরিয়ে জড়িয়ে ধরলো। মেহের নিশানের বাহুডোর থেকে নিজেকে ছাড়াতে যাবে, ঠিক তখনই নিশান বলল, প্লিজ মেরি যান, আজকে এমন করো না। মেহেরের হাত থেমে গেল কিছু একটা ভেবেই। সামনে বারান্দা থেকে দুজন আকাশের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। অনেক সময় অতিবাহিত হওয়ার পর নিশান বলল, আমার পর যখন আমার ছোট ভাই নির্জনের জন্ম হয়, তখন আমি ওর ছোট ছোট হাত পা শরীরকে স্পর্শ করেছিলাম। ও অনেক ছোট ছিল। মেহের মা দাদি বলতো ও নাকি সময়ের আগে জন্মগ্রহণ করেছে। ও যখন হয়েছিল ওকে আমি একটা কাচের ঘরে তুলার মধ্যে দেখেছিলাম। তখন তো ওর চোখও ফোটেনি ভালো করে। আমার দু ফুফি খালা সবাই বাড়িতে আরও কিছু নতুন সদস্য ভরা ছিল। তখন আমার ছোট ফুপির বিয়ে হয়নি। আমার ছোট ভাইকে যেদিন বাড়িতে আনা হয়েছিল তখন আমার খুব ইচ্ছে করতো ওকে একটু কোলে নিতে, কিন্তু বাড়ির কেউ কখনোই নিতে দিত না। একদিন চুপি চুপি ছোট ভাইকে দোলনা থেকে তুলে নিয়েছিলাম। ছোট ফুপিও সে সময় ঘরে ঢুকে এসেছিল। ছোট ফুপিকে দেখে ভয়ে তাল সামলাতে না পেরে কেমন করে জানি নির্জন আমার কোল থেকে পড়ে যায়। সেই সময় থেকে আমি আমার মায়ের নতুন রূপকে দেখি। ফুফি দৌড়ে গিয়ে মাকে ডেকে এনেছিল। মা কোনো কিছু না বোঝার চেষ্টা করে আমাকে দুগালে পিঠে চড় থাপ্পড় মেরে দেয়। এত কষ্ট আমি পাইনি। তবে সেই রাতে যখন আমি আমার মা বাবার ঘরে ঘুমাতে যাই তখনই মা আর বাবা তাদের ঘরে আমাকে জায়গা দেয়নি। অনেক ছোট ছিলাম তখন। আমাকে একা একটা ঘরে ঘুমাতে দেওয়া হয়। অনেক করে মাকে বলেছিলাম, আম্মু আমার একা ঘরে অনেক ভয় করে, আমি তোমার আর আমার ছোট ভাইয়ের সঙ্গে থাকতে চাই। উল্টো মা আরও রেগে গিয়ে অনেক বকাঝকা করেছিল বোঝানোর বদলে। সেই সময় আমাকে একটু বুঝিয়েও বলতে পারতো। আমার ছোট ভাই হওয়ার আগে এমন আচরণ আমি কখনোই দেখিনি আমার মায়ের। আমার দাদু ছিলেন আমার সবচেয়ে কাছের মানুষ, যিনি সবসময় আমাকে বুঝতেন। দাদু বলেছিলেন, এখন তুমি বড় হয়েছো দাদু ভাই, আব্বু আম্মুর সঙ্গে ঘুমানো যাবে না, আল্লাহ নারাজ হবেন। সেসব অভিযোগও মন থেকে মুছে ফেললাম দাদুর কথায়। তারপর থেকে দাদুর কাছে বেশি সময় কাটতে শুরু হলো আমার। দাদু ঘুম থেকে অনেক সকালে উঠে অজু করে নামাজ পড়তেন। আমিও তার সঙ্গে শিখতে শুরু করলাম। পাশে দাঁড়িয়ে সেজদায় লুটিয়ে পড়তাম।
পরিবার ভালো থাকার জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া চাইতাম। মেহের অর্ধেক কথার মাঝেই বলল, আপনি এখন কেন নামাজ পড়েন না? আপনি চাইলে আবারও তো ফিরে আসতে পারেন আল্লাহর পথে। নিশান মৃদু হেসে দিয়ে বলল, নামাজের অনেক দোয়া কালাম ভুলে গেছি, কোরআন পড়া ভুলে গেছি। এর থেকে বড় কবিরা গুনাহ আর কি হতে পারে? আমি যেখানে চলে গিয়েছি সেখান থেকে ফিরে আসা কঠিন মনে হয়। কারোর সঙ্গে আমি মিশতে পারবো না। এর কারণ হলো জান্নাত আর জাহান্নামের পার্থক্য বোঝানোর মতো আমার জীবনে কেউ ছিল না। একজন ছিল, সেও মারা গেছে। মেহের বলল, কে তিনি? আপনার দাদু? নিশান বলল, হ্যাঁ, আমার দাদু। একমাত্র তার কথা ছাড়া বাকি সবার কথা আমার কাছে তেতো মনে হতো। আমার সঙ্গে ঝাড়ি মেরে কথা বলতো, রাগারাগি করতো। আমি কোনো ভুল কাজ করলে কখনো কেউ বুঝিয়ে বলতে আসতো না আমায়। মেহের কৌতূহলী হয়ে বলল, আর কি কি হয়েছে আপনার সঙ্গে? কিছু তো বলছেন না। নিশান তখন বলল, তারপর আমি আস্তে আস্তে মায়ের চোখ থেকে দূরে সরে যেতে লাগলাম। মায়ের চোখে ছিল একটা ছেলে, সেটা হলো নির্জন। মা নির্জনকে ভালোবাসে, এতে আমার রাগ, অভিযোগ, অভিমান নেই। কিন্তু আমার ছোট ভাইয়ের সঙ্গে তার উচিত ছিল আমাকেও একটু ভালোবাসার, আমাকে সময় দেবার। আমারও অনেক মায়ের দরকার ছিল সেই সময়। একটু কিছু ভুল করলে মায়ের হাতে মার খেতে হতো উল্টো সেই সময়। এই সব করতে করতে আমার বয়স যখন 9 আর নির্জনের 7, নির্জনকে দেখলে বোঝা মুশকিল যে সে আমার বয়সে ছোট। একরকম ছিলাম আমরা। তখন আমার নিজের মধ্যে কিছু একটা পরিবর্তন লক্ষ্য করি আমি। 2 ভাই মিলে দাদুর সঙ্গে নামাজ পড়তে যেতাম। আবার বিকেল হলে বাড়ির পাশেই পার্কে খেলতে যেতাম। এই করে যাচ্ছিল আমার দিন। মাঝে মধ্যে তো আবার মায়ের মার খেতেই হতো। কিন্তু আমার ছোট ভাইকে আমি অনেক ভালোবাসতাম। আমার সামনে যখন ওকে কেউ মারধর করতো, নিজের রাগকে কন্ট্রোল করা আমার খুব কঠিন হয়ে যেত। একটা সময় মাঠে খেলতে গিয়ে একটা ছেলে নির্জনকে মারছিল দেখে সহ্য করতে না পেরে হাতের ক্রিকেট ব্যাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিলাম। এতে আমার একটুও ভয় করেনি সেদিন। বাড়ি যখন ফিরে আসলাম, মা আমার উপর অনেক রেগেছিল। আমাকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে অন্ধকার ঘরে বন্ধ করে কাঁচা বেত দিয়ে পিঠে মেরেছিল। মা আমার মুখ থেকে জানতে চায়নি আমি কেন ওই ছেলেটাকে মেরেছিলাম। আমার এই পিঠের দাগ মায়ের মার এর জন্য হয়েছে মেহের। মায়ের হাতে মার খেয়ে সেদিন একটুও কাঁদিনি আমি। মায়ের হাতের মার থেকে দাদি সেদিন আমাকে বাঁচিয়ে নিয়েছিল। সবকিছু ওখানে মেনে নিতে পারতাম, কিন্তু পরের দিন সকালে আমাকে দূরে বাহিরে পড়াশোনার জন্য পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে আমি অনেক কষ্ট পাই। সেই সময় আমি আর নিজের কান্না লুকিয়ে রাখতে পারিনি। আমি কখনোই চাইতাম না মা বাবাকে ছেড়ে দূরে যেতে। অনেক কান্না করেছি, মা বাবা পা ধরেছি, তাদের সঙ্গে থাকতে যেন আমাকে দেওয়া হয়। চিৎকার করে করে কান্না করে তাদেরকে বলেছি আমি। আমার অনেক কষ্ট হতো মা বাবাকে ছেড়ে থাকতে। রাতে অনেক ভয় করতো। মা বাবা তাদের সিদ্ধান্তই তাদের ছেড়ে বাইরে থাকতে হয় বোর্ডিং স্কুলে আমায়। নিজেকে কোনোভাবে মানিয়ে নিতে পারতাম না ওই জায়গায়। কষ্ট করে স্কুল, হাই স্কুল ছেড়ে যখন কলেজে পা পড়ল, তখন ব্যাচমেটের সঙ্গে রুম শেয়ার করে থাকতে হতো আমায়। আমার সঙ্গে আমার কিছু রুমমেট থাকতো, তবে ওরা মোটো ভালো ছিল না। রুমের মধ্যে নেশা করতো, আরও অনেক খারাপ কাজ করতো। আমার সঙ্গে অনেক বাজে আচরণ করতো, আমাকে মারধর পর্যন্ত করতো। আমি ওদের কাছে অত্যাচার এর শিকার ছিলাম। আমি 1 মাস ধরে তাদের কিছু বলিনি। যখন আমার ধৈর্য আর সহ্য হলো না, তখন আমি আমার রূপ দেখাতে শুরু করলাম। আমিও পাল্টা মেরে ওদেরকে জবাব দিতাম। মারধর করে লাভ কি হলো? ওরা আমাকে ওদের লিডার বানিয়ে দিল উল্টো সেই দিন। মাসে মাসে বাবা লাখ টাকা পাঠাতেন পড়াশোনা করার জন্য। আমি তা মদ, কাসিনো, গেম আর মেয়েদের পেছনে উড়িয়ে দিতাম। সত্যি কি জানো মেহের, সেই সময় আমি কোনো মেয়েকে সেভাবে কাছে নিয়ে দেখিনি। তখনও আমি কিন্তু ভাজিন ছিলাম। মেয়েদের ছুঁয়ে দেখিনি, কাছে আরও কাছে থেকে দেখা হয়নি। তারপর আমার কলেজে নতুন একটা মেয়েকে দেখেছিলাম আমি, যার নাম ছিল এলেনা। ও অনেক সুন্দর ছিল। আমেরিকার বাসিন্দা। মেয়েটা দেখতেও সুন্দর। আমার বন্ধুরা মিলে তার সঙ্গে কথা বলতে এগিয়ে যেতে সাহায্য করলো। আবেগী বয়সে সবকিছু আমার কাছে নতুন ছিল। লাইব্রেরি থেকে শুরু করে সব জায়গায় তার পিছু পিছু ঘোরা শুরু করলাম আমি। তাকে পটানোর সর্বোচ্চ চেষ্টা করেছি। এইসব করতে করতে একটা সময় মেয়েটা নিজে আমার কাছে এসে এক রাতে তার সঙ্গে দেখা করার অফার দিল। মেঘ না চাইতে বৃষ্টির মতো ছিল আমার কাছে এসব।
পেছনে তো বাকি সব বন্ধু বান্ধব ছিল, তাদের মুখের কথা মেয়েটার সঙ্গে দেখা করতে চলে গেলাম নাইট ক্লাবে। সেখানে গিয়ে মেয়েটাকে আমি নতুন রূপে দেখি। শর্ট পোশাকে হেলে দুলে নাচছিল সে। আমাকে দেখে দৌড়ে আমার কাছে এসে হেসে আমাকে তার সঙ্গে নিয়ে নাচতে শুরু করলো আর বলল সে নাকি প্রথমে আমাকে দেখেই পছন্দ করেছে। জমকালো নাইট ক্লাবে রাত আরও বাড়তে লাগলো। সেদিনের শান্ত চোখের অধিকারিণী মায়াময় মুখে মেয়েটার একটা নতুন রূপ আমার চোখে ধরা দিল। তার কিছু ছেলে বন্ধুর কাছে নিয়ে গিয়ে আমাকে ইন্ট্রোডিউস করলো সে। তারপর একা একটা রুমে আমরা দুজন পা রাখলাম। মেয়েটা প্রচুর নেশা করেছে, তা দেখে বোঝা খুব সহজ। আমিও করেছিলাম, তবে অতটাও না। মেয়েটা নিজের পোশাক শরীর থেকে খুলে ফেলে ক্ষুধার্ত বাঘিনীর মতো ছুটে এলো আমার কাছে। আমিও নিজের পোশাকগুলো খুলতে শুরু করলাম। কথাটুকু শেষ না করতে মেহের আবারও কথার মাঝে বলল, এইসব কথা তো আমি শুনতে চাইছি না, আপনি এই ধরনের নোংরা কথা না বলুন প্লিজ। নিশান দাঁত বের করে হেসে বলল, বাঙালি মেয়েদের বড় ভয় স্বামী হারানোর, তাই এইসব কথা ভালো লাগছে না তোমার, তাই না? মেহের নিশানের থেকে দূরে সরে গিয়ে বলল, না মোটেও না, আমি এই সব নিয়ে কেন ভাবতে যাব। আমার কথা হচ্ছে, আমাকে মূল কথা না বলে কী সব আজগুবি কথা শুনিয়ে চলেছেন। আপনি যে বাজির না তা আমি আগে থেকে বুঝতে পেরেছি। নিশান তখন বলল, তাহলে দূরে সরে যাচ্ছ কেন, কাছে এসো, বলে আবার কাছে টেনে নিয়ে বলতে শুরু করলো সে, আমি ওই প্রথম একটা মেয়ের সঙ্গে সময় কাটাই। আমেরিকার মেয়েদের সম্পর্কে বেশ ভালো কিছু আমি জানতাম না, তাদের আচরণ ব্যবহার কেমন হয়। পরের দিন যখন তার কাছে গিয়ে দাঁড়ালাম, সে আমাকে না চেনার ভান করলো। সাইডে গিয়ে কথা বলে মেয়েটার চরিত্র সম্পর্কে ধারণা হলো আমার। মেয়েটা শুধু এক রাতের জন্য আমার থেকে মজা নিয়েছিল, তারপর থেকে এমন একটা ঘৃণা জন্মে গেল যে মেয়েদের শুধু ভোগের বস্তু ভাবতে শুরু করলাম। আমি আরও খারাপ দিকে যেতে শুরু করলাম, যেখানে খোদা ছিল না, যেই জায়গায় শুধু শয়তানের বসবাস ছিল। আমিও প্রতি রাতে অনেক মেয়ের সঙ্গে রাত কাটাতে শুরু করলাম। এলেনার সঙ্গে রাত কাটাতে গিয়ে বুঝতে পেরেছিলাম, ভদ্র বোকা ভালো সেজে থেকে এই সমাজে কেউ কখনোই দাম দেবে না। নিজেকে যতটা দরকার খারাপ করার চেষ্টা করলাম। আমি নেশার জগতে পা রাখতে শুরু করলাম। এইসব করতে করতে পড়াশোনার দিকে দিয়েও অনেক দূরে চলে যেতে শুরু করলাম আমি। পড়াশোনার ক্ষতির সম্মুখীন হলো। এই সব করতে করতে একদিন হঠাৎ সকাল 5টা হবে এমন সময় বাড়ি থেকে ফোন করে জানানো হলো যে দাদু ইন্তেকাল করেছেন। আমি আর আমার দুই ফুফু সবাই সেখানে উপস্থিত হলাম। সবাই আমাকে আজব চোখে দেখতে শুরু করলো। আমি বাকি যে 1 মাস মা বাবার কাছে ছিলাম, তাদের জন্য শুধু আতঙ্ক হয়েছিলাম। আমাদের বাড়ির আগের কাজের মেয়ের সঙ্গে খুব আপত্তিকর অবস্থায় বাবা আমাদের দেখেছিল। সেই দিন বাবার সঙ্গে খুব খারাপ আচরণ করেছিলাম, সবার সঙ্গে বাজে আচরণ করতাম। এটা আমি নিজেও খুব ভালো করেই বুঝতে পারছিলাম। আমার হাতে ও শরীরে কিছু ট্যাটু ছিল, এখন সেসব নেই, সার্জারি করে মুছে নিয়েছি। আমি খেয়াল করলাম বাড়ির সবাই আমাকে ভয়ের নজরে দেখতে শুরু করলো। আমার ছোট বোন তিনিও সেই সময় হয়েছিল। দাদি বড় মুখ করে এসে আমাকে বলেছিল, বড় ভাই তোমার বোনকে কোলে নেবে না? আমি তার উল্টো জবাব দিয়েছিলাম, না থাক দাদি, আবার যদি কোল থেকে আছড়ে ফেলে মেরে দেই তাহলে নাজিন বেগমের কষ্ট হবে অনেক। দাদুর কবরের পাশে গিয়ে অনেক কান্না করেছি আমি। একমাত্র দাদু ছাড়া বোঝার মতো আর কেউ ছিল না আমার। এই সব কিছু করে সকলের চোখে ভয় অর্জন করলেও যেন সবার চোখে আমার আলাদাভাবে কোনো নাম খুঁজে পাচ্ছিলাম না। আবারও দেশ ছেড়ে বাইরে চলে গেলাম। নেশা মেয়ে সবকিছু চলতো কম বেশি সেই সময়, তবে পড়াশোনায় আবার মনোযোগী হয়ে উঠলাম আমি। আবার পড়াশোনা শেষে করলাম, নিজের একটা নাম বানালাম প্রফেসর। নিজেকে পরিবর্তন করতে শুরু করলাম চলাফেরা সবকিছু দিয়েই। বাড়িতে ফিরে আসতে চাইছিলাম না। হঠাৎ করে শুনলাম নির্জন বিয়ে করছে। দাদি বাবা বাড়ির সবার ছোড়াছুড়িতে আবার ফিরে আসতে হলো আমায়। নির্জন ও তিন্নি ভাই হিসেবে কখনো আমার সঙ্গে তেমন মিশতে পারতো না, অনেক ভয় করতো তারা। আতঙ্কে থাকতো সবসময়। তিনি হাই স্কুলে একটা ছেলে, তার সঙ্গে বাজে আচরণ করা, হাতের আঙুল কেটে নিয়েছিলাম তাদের চোখের সামনে। তারপর থেকে আরো ভয় ঢুকে গেছে ওদের মধ্যে আমাকে নিয়ে। মেহের নিশানের কথা থামাতে জিজ্ঞেস করলো, কতজন মেয়ের সঙ্গে রাত কাটিয়েছেন? এত কিছু বলল নিশান, অথচ মেয়ের পড়ে আছে কতজন মেয়ের সঙ্গে সে থেকেছে। নিশানের এটা ভেবে একটু মজাই লাগছে যে মেহেরকে একটু জেলাস ফিল করাতে সে পেরেছে। তাই মেহেরের দিকে তাকিয়ে ভাবুক কণ্ঠে বলল,
এই 301 হবে তারও বেশি, কিন্তু এসব তুমি কেন জিজ্ঞেস করছো মেরিজান? মেহেরের কাছে যেন নিশানকে দেওয়ার মতো আর কোনো জবাব নেই। আমতা আমতা করতে থাকলো সে। নিশান তখন হেসে দিয়ে বলল, তুমি মানো আর না মানো, তুমি আমাকে ভালোবাসো মেরিজান। বলেই একটা গানের 2 লাইন বলল সে, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলো আমি বাসি।